ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমাদের একটা খুব ছোট্ট টপিকস আলোচনা হবে, যেটা হচ্ছে একক কোষে কণা সংখ্যা নির্ণয় এবং তার সম্পর্কিত যে গাণিতিক উদাহরণগুলো আছে সেগুলো একটু আলোচনা হবে। এই ছোট্ট টপিকসটা আমি আগের দিনই তোমাদের যে ক্লাসটা দিয়েছি সেই ক্লাসের সাথেই দিয়ে দিতে পারতাম, কিন্তু দিইনি। তার কারণ আছে। কারণ হচ্ছে, দেখো, এই টপিকসটা খুব গুরুত্বপূর্ণ এবং তোমাদেরকে জানতেই হবে। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে, এই টপিকসটা যদি মডেল বিহীন, মানে মডেল ইউজ না করে যদি এটাকে শেখানো হয়, তাহলে ছেলেদের পক্ষে খুব মুশকিল হয়ে যায়। মানে একটা 3D পিকচারকে কল্পনা করতে হয়। একটা কেন, অনেকগুলো, অর্থাৎ একাধিক 3D পিকচারকে কল্পনা করতে হয়, যেটা একটু মুশকিল হয়ে পড়ে। বেশিরভাগ ছেলেরাই বুঝতে পারে না। আর এই জায়গাটা যদি না বুঝতে পারো, তাহলে কিন্তু পুরো চ্যাপ্টারটা জটিল লাগতে বাধ্য। অথচ মডেল দিয়ে যদি পড়ানো হয়, তাহলে কিন্তু এটা খুব সহজ হয়ে যাবে। কিন্তু মুশকিল হচ্ছে কি, বাজারে এটার মডেল কিন্তু আমি কোথাও খুঁজে পাইনি। বিগত বছরগুলোতে আমি ট্রাই করে দেখেছি, কোথাও কিন্তু এর মডেল আমি খুঁজে পাইনি। কিন্তু তোমাদের পুরো কেমিস্ট্রিটা সহজ করে দেওয়াই আমার কাজ। যে কারণে তোমাদের জন্য বাড়িতে আমি নিজে মডেল বানিয়েছি। এই দেখো, হোমমেড মডেল। এটা হয়তো খুব একটা ভালো হয়নি। এটা একক কোষের জন্য। আর এটা একটা বল, এটা বাজারে কিনতে পাওয়া যায়। এটা কোণা সংখ্যা নির্ণয় করার জন্য, এটা কোণা হিসেবে ব্যবহার করা যাবে। তাহলে দেখো খুব সহজ হয়ে যাবে। দেখো, এটা খুব একটা পারফেক্ট হয়নি। তাহলে একটু অ্যাডজাস্ট করে নেবে। মোটামুটি ঠিক আছে। তবে তোমাদের কিন্তু খুব উপকারে লাগবে এটা। দেখো, আগের দিন আমরা বিভিন্ন ধরনের একক কোষ সম্পর্কে জেনেছি। যেমন হচ্ছে তোমার সরল বা আদিম একক কোষ ১ নম্বরে ছিল, ২ নম্বরে ছিল তোমার দেহকেন্দ্রিক, ৩ নম্বরে পৃষ্ঠকেন্দ্রিক, ৪ নম্বরে প্রান্তকেন্দ্রিক। টোটাল ৪ টে টাইপের একক কোষ আমরা দেখেছি। আজকে আমরা তাহলে নির্ণয় করব যে ওই একক কোষগুলোতে কণার সংখ্যা, অ্যাকচুয়ালি কণা সংখ্যা কতগুলো থাকে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এবং তোমাদের পরীক্ষাতে কোশ্চেনও আসে। আর একটু মন দিয়ে ভিডিওটা দেখে নাও শেষ পর্যন্ত, দেখো খুব মজাও লাগবে আর খুব সহজও লাগবে। এখানে তো তোমাদেরকে বলেইছি যে টোটাল কেমিস্ট্রিটা খুব সহজ এবং মজাদার লাগবে। তাহলে কণা সংখ্যা নির্ণয় করার জন্য প্রথমে আমাদের যেটা জানতে হবে, সেটা হচ্ছে কণা সংখ্যা নির্ণয়ের নিয়মাবলী। অর্থাৎ দু একটা নিয়ম আছে, জাস্ট নিয়মটা একটু আগে শিখে নাও। যেমন হচ্ছে, প্রত্যেকটা জায়গায় যে কণাগুলো থাকে, আমরা সরল বা আদিম যেটা একক কোষ পেয়েছিলাম, তাতে কণাগুলো কোথায় থাকে দেখেছিলাম, যে প্রত্যেকটা কৌণিক বিন্দুতে, একটা কিউবিক সিস্টেম, তার মধ্যে কৌণিক বিন্দুতে। মানে এরকম যদি একক কোষটা হয়, তাহলে তার প্রত্যেকটা কর্নারে, অর্থাৎ কৌণিক বিন্দুগুলোতে আমাদের একটা করে কোণা থাকবে। এটা হচ্ছে সরল বা আদিম একক কোষ। প্রত্যেকটা কৌণিক বিন্দুতে শুধুমাত্র কোণা থাকবে, আর কোথাও থাকবে না কিন্তু। তাহলে টোটাল দেখো কতগুলো জায়গায় কোণা থাকছে বলো তো, কতগুলো কোণা থাকছে? টোটাল ৮টা কোণা থাকছে। দেখো, উপরের দিকে এই যে ৪টা আর এই ৪টা, টোটাল ৮টা কোণা আমরা দেখতে পাচ্ছি যে পুরো একক কোষটাতে রয়েছে। এখন দেখো, কেলাসের গঠনটা সম্পর্কে তোমাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই। কেলাসটা কিন্তু একটা একক কোষ নিয়েই কিন্তু কেলাস নয়। এরকম অনেক একক কোষ পরপর পাশাপাশি অবস্থান করে। এর পাশে আরও একক কোষ আছে। এটা আগের দিন তোমাদের দেখিয়েছিলাম, দেখবে। এর পাশে আরও একক কোষ থাকতে পারে, তার ওই পাশে আরও একক কোষ থাকতে পারে, এদিকে আরও অনেক সংখ্যক একক কোষ নিয়ে পুরো কেলাস কাঠামোটা তৈরি হয়। এবং একক কোষের সংজ্ঞাতেও দেখবে তোমরা পেয়েছিলে যে পুরো কেলাস কাঠামোটার, কেলাস জালকটার মধ্যে যে ক্ষুদ্রতম মৌলিক প্যাটার্নটা বারবার পুনরাবৃত্ত হয়ে পুরো কেলাস জালকটা তৈরি হচ্ছে, সেটাকে একক কোষ বলা হয়। তার মানে একক কোষটা একটা ক্ষুদ্রতম মৌলিক প্যাটার্ন শুধুমাত্র। এরকম প্রচুর একক কোষ নিয়ে পুরো কেলাসটা তৈরি। তাহলে দেখো, কৌণিক বিন্দুগুলোতে যে কোণাগুলো থাকছে, এই কোণাগুলোর সম্পূর্ণ অংশটা কিন্তু তোমার একক কোষের মধ্যে ভিতরে ঢুকে নেই। এটার কিছুটা অংশ ঢুকে আছে, কিছুটা অংশ পাশের একক কোষের মধ্যেও থাকবে, এই পাশের একক কোষের মধ্যেও থাকবে, উপরের দিকের একক কোষের মধ্যেও থাকবে। অর্থাৎ একটা কোণা অনেকগুলো একক কোষের মধ্যে কিন্তু অবস্থান করবে, অনেকগুলো একক কোষের অংশ হিসাবে থাকবে। তাহলে আমাদেরকে জানতে হবে যে এই কোণাগুলোর, এক একটা কোণার একক কোষটার মধ্যে কতটা অংশ ঢুকে আছে। তাহলে বিভিন্ন পজিশনে যখন কোণাগুলো থাকছে, মানে সরল একক কোষ যেটা, সেটা শুধু কৌণিক বিন্দুতে থাকে। আর যদি দেহকেন্দ্রিক একক কোষ হয়, তাহলে কি হয়, কৌণিক বিন্দুগুলো ছাড়াও কোষদেহের কেন্দ্রে একটা একক কোষ থাকে। মানে এরকম মাঝে একটা, ভিতরে একটা, পুরো কোষদেহটার ভিতরে একটা, পুরো যে ইউনিটটা পাচ্ছ, সেই ইউনিটটার ভিতরে একটা একক কোণা থাকে। আর যদি পৃষ্ঠকেন্দ্রিক হয়, তাহলে কৌণিক বিন্দুগুলোতে থাকে, তার সাথে প্রত্যেকটা পৃষ্ঠতল, ছটা পৃষ্ঠতল আছে, পৃষ্ঠতলগুলোর কেন্দ্রে একটা করে কোণা থাকে। এগুলো সব আগের দিন বলা হয়েছে। ওই ভিডিওটা যদি না দেখেছো, ওইটা আগে দেখে নেবে। আচ্ছা, যদি প্রান্তকেন্দ্রিক হয়, তাহলে প্রত্যেকটা কৌণিক বিন্দুতে থাকে, তাছাড়া দুটো বিপরীত সমান্তরাল পৃষ্ঠের কেন্দ্রে অবস্থান করে কোণা। এগুলো আমরা আগের দিনে দেখেছি। আজকে শুধু আমরা দেখব যে কোণাগুলোর অবদান কীরকম থাকছে। তাহলে আমরা যেটা বার করব এখানে, সেটা হচ্ছে একটি একক কোষে, অর্থাৎ এই একটা একক কোষের মধ্যে কৌণিক বিন্দুতে ধরো যে কোণাটা রয়েছে, তার অবদান কতটা। এটার জন্য আমরা মডেলটা একটু ইউজ করব। তার মানে দেখো, যদি এইটা একক কোষ হয়,
তাহলে এই একক কোষের যেটা কৌণিক বিন্দু অর্থাৎ এরকম জায়গায় যে কোণাটা রয়েছে প্রত্যেকটা কৌণিক বিন্দুতেই থাকবে। তা একটা আমরা দেখলেই সবগুলোই বুঝতে পেরে যাব। তাহলে এই কৌণিক বিন্দুটাতে যে কোণাটা অবস্থান করছে এই কোণাটার কত অংশ এই একক কোষটা যেটা একটা কিউবিক সিস্টেম তার মধ্যে ঢুকে আছে, অর্থাৎ এই কোণাটার অবদান কতটুকু ওই কিউবিক সিস্টেমটার মধ্যে অর্থাৎ ওই একক কোষটার মধ্যে কত অংশ ঢুকে আছে সেটা আমরা কিভাবে বের করব? না এর পাশাপাশি আরও একক কোষগুলো যদি বসিয়ে দিই তাহলে মোটামুটি বুঝতে পারবো যে কোণাটা কতগুলো একক কোষের মধ্যে ঢুকে থাকবে। তাহলে সেটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলেই হয়ে যাবে। দেখো, যদি আমি দুটো একক কোষ দিই তাহলেও কিন্তু কোণাটার এখনো অনেকটা অংশ দেখো বাইরে বেরিয়ে রয়েছে, অর্থাৎ কোণাটাকে আমরা চেষ্টা করব পুরো ঢাকা দেওয়ার, তাহলে বুঝতে পারবো যে কতটা অংশ ঢুকে আছে। আশা করি বুঝতে পারছো তোমরা এখানে দেখে। কোণাটার দেখো অনেকটা অংশ বাইরের দিকে বেরিয়ে আছে এখনো। এক্ষেত্রে আমি 4টে একক কোষ দিয়ে দিয়েছি। দেখো, 4টে একক কোষ পাশাপাশি রেখেছি, তা সত্ত্বেও কোণাটার অর্ধেকটা অংশ দেখতেই পাচ্ছ আশা করি, কোণাটার অর্ধেকটা ঢাকা পড়ে গেছে কিন্তু অর্ধেকটা উপরের দিকের অংশ উঠে আছে 4টে একক কোষ দেওয়ার পরেও। তার মানে বুঝতে পারছো এটাতে কটা একক কোষ লাগবে। এরকম যেরকম আমি কোণাটার নিচে তোমার 4টে একক কোষ দিয়েছি, এরকমভাবেই যদি আরও এখানে উপরে আরও 4টে একক কোষ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পুরো কোণাটা ঢাকা পড়ে যাবে। অর্থাৎ একটা কোণা অর্ধেকটা ঢাকা পড়ছে 4টে একক কোষ দ্বারা। তাহলে বাকি অর্ধেকটা ঢাকা পড়তে গেলে আরও 4টে একক কোষ লাগবে, অর্থাৎ টোটাল 8টা একক কোষের ক্ষেত্রে এই কোণাটা সাধারণ হবে। দেখো ব্যাপারটা বোঝা গেছে তো? মডেল দিয়ে আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পারবে। এটাকে যদি পুরো ঢাকা দিতে চাও তাহলে দেখো আরও 4টে একক কোষ কিন্তু লাগবে এর উপরে, যেরকম 4টে আমি নিচে রেখেছি সেরকম 4টে ওই 4টের উপরে বসিয়ে দিলেই কিন্তু কোণাটা ঢাকা পড়ে যাবে। তাহলে একটা কোণা টোটাল 8টা একক কোষের ক্ষেত্রে সাধারণ। সাধারণ বলতে কমন থাকছে, অর্থাৎ একটা কোণা 8টা একক কোষের মধ্যে ঢুকে আছে, ওর এক অংশটা 8টা একক কোষের মধ্যে ঢুকে আছে। তাহলে একটা একক কোষের ওর অবদান কতটা হবে? 1/8 অংশ। এটা আমরা বুঝতেই পারছি প্রত্যেকটা একক কোষে কত অংশ ঢুকে আছে। তার মানে যদি 8টা একক কোষে ঢুকে থাকে তার মানে এক একটা একক কোষে 1/8 অংশ করে ঢুকে আছে। আশা করি বোঝা গেছে ব্যাপারটা। তার মানে কি কৌণিক বিন্দুতে যখন কোনো কোণা অবস্থান করছে তার শুধুমাত্র 1/8 অংশ ওই একক কোষটার মধ্যে ঢুকে আছে, বাকি অংশটা কিন্তু বেরিয়ে আছে। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখব, যদি দেহকেন্দ্রে কোনো কোণা অবস্থান করে, অর্থাৎ কোনো কোণা যদি কোষদেহের কেন্দ্রে একেবারে ভিতরে অবস্থান করে তাহলে ওর অবদান কত হবে, অর্থাৎ ওই একক কোষটার মধ্যে কত অংশ আছে। এখন দেখো কোণাটা যদি একক কোষের সম্পূর্ণ ভিতরে, ও যদি একদম ভিতরেই অবস্থান করে তার মানে ওই কোণাটা এই একক কোষটার একেবারে নিজস্ব একটা প্রপার্টি হয়ে গেছে, অর্থাৎ নিজস্ব সম্পত্তি হয়ে গেছে, ও কারোর সাথে কিন্তু শেয়ার করছে না যদি একেবারে ভিতরে অবস্থান করে। এটা এখানে এই ছবিটাতেও দেখো দেখা যাচ্ছে, এটা ধরে নাও পুরো একদম ভিতরে আছে, যে বক্সটা আছে তার একদম ভিতরে আছে। তার মানে কি এই কোণাটা শুধু এই একক কোষটাতেই রয়েছে, আর কোনো একক কোষের সাথে ও কমন নেই। তার মানে এই একক কোষটার একেবারে নিজস্ব সম্পত্তি বলতে পারি। তার মানে এখানে পুরো অবদান হচ্ছে এক অংশই আসবে। তাহলে দেহকেন্দ্রে অবস্থিত কোণার অবদান হচ্ছে এক অংশ। এটা পুরোটাই একক কোষটার মধ্যেই ঢুকে আছে, একটা একক কোষে একটা কোণায় রয়েছে দেহকেন্দ্রে যখন থাকছে। নেক্সট আমরা দেখব যে যদি কোনো কোণা পৃষ্ঠকেন্দ্রে থাকে, এটাই আরেক রকম পজিশন হতে পারে। একটা কৌণিক বিন্দু হলো, একটা দেহকেন্দ্রে হলো, আরেকটা পজিশন থাকে যেটা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রে। পৃষ্ঠকেন্দ্রে বলতে কি প্রত্যেকটা পৃষ্ঠতলের কেন্দ্রে কেন্দ্রে যদি এই এই দেওয়ালটাতে যদি একটা কোণা অবস্থান করে তাহলে এটা দেখো ছবি দেখেই অনেকে বুঝতে পারছো হয়তো। তাহলে এই কোণাটার অবদান কতটা হবে এই একক কোষটার ক্ষেত্রে, এটাও আমি একটু মডেলে দেখিয়ে দিচ্ছি তাহলে আরো ভালো বুঝতে পারবে। আচ্ছা, পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত কোণা বলতে এই দেওয়ালটার কেন্দ্রবিন্দুতে, অর্থাৎ দেওয়ালটার মাঝে যদি কোনো কোণা অবস্থান করে তাহলে এই কোণাটার কত অংশ এই একক কোষটা অর্থাৎ এই বক্সটার মধ্যে ঢুকে আছে সেটা দেখেই দেখো, ছবিটা দেখেই বুঝতে পারছো মোটামুটি যে এর অর্ধেকটা ঢুকে আছে। এটা আরেক রকমভাবে বোঝানো যায় যে দেহকেন্দ্রে অবস্থিত কোণাটা যদি আমরা পুরোটা ঢাকা দিতে চাই তাহলে আরেকটা এরকম একক কোষ লাগবে। তাহলে দেখো পুরো কোণাটা ঢাকা পড়ে গেছে। তার মানে কি একটা কোণা দুটো একক কোষের ক্ষেত্রে সাধারণ আসছে। তার মানে একটা একক কোষে ওর অবদান কত হবে? 1/2 অর্থাৎ হাফ অংশ। তার মানে পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত কোণাটার অবদান এলো হাফ অংশ। তাহলে দেখো তিনটে পজিশনে আমাদের যে তিনটে পজিশনে কোণা থাকতে পারে সেই 3 রকম পজিশনেই কিন্তু আমাদের অংশগুলো বের করা হয়ে গেল, অর্থাৎ কত অংশ করে ঢুকে আছে। এরপর আমরা একক কোষগুলোতে কোণা সংখ্যাটা খুব সহজেই নির্ণয় করে নিতে পারবো। তিনটে অংশ, তিনটে জায়গা বোঝা গেল তো? কৌণিক বিন্দুতে যে থাকবে সে 1/8 অংশ ঢুকে থাকবে, দেহকেন্দ্রে যে থাকছে সে পুরো এক অংশই ঢুকে থাকছে, আর পৃষ্ঠকেন্দ্রে যে থাকছে সে হাফ অংশ ঢুকে থাকছে। আরেকটা পজিশন করা যেতে পারে, তবে এটা খুব রেয়ার।
সেটা হচ্ছে যদি কোনো ধার বা কিনারার বিন্দুতে যদি কোনো কোণা থাকে, মধ্যবিন্দু। ধার বা কিনারা মানে যেটা এই কিনারাটার মধ্যবিন্দুতে যদি কোণা থাকে, তাহলে এই কোণাটা একক কোষের মধ্যে কতটা ঢুকে আছে? অর্থাৎ এই কোণাটার অবদান কতটা হবে? এটাও আমরা একটা মডেল দিয়ে বুঝে নিই। দেখো ধার বা কিনারার যেটা মধ্যবিন্দু সেটাকে আমরা প্রান্ত কেন্দ্রও বলতে পারি। মানে যেটা ধার বা কিনারা অর্থাৎ প্রান্তটার কেন্দ্রে। এখানে যদি কোনো কোণা থাকে তাহলে এটার অবদান এই একক কোষটার ক্ষেত্রে এই কোণাটার অবদান কতটা হবে? তাহলে কি করব? এখানে আরো কিছু একক কোষ দিয়ে আমরা এই কোণাটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করব। তাহলে বুঝতে পারবো যে কতগুলো একক কোষের ক্ষেত্রে এই কোণাটা সাধারণ। তাহলে দেখো এখানে আমরা ২ টো একক কোষ দিয়েছি তবুও এর অর্ধেকটা অংশ বেরিয়ে আছে। যদি আমরা এটাতে ৪ টে একক কোষ দিয়ে দিই তাহলে এই কোণাটা পুরোটা ঢাকা পড়ে যাবে। অর্থাৎ এই কোণাটা ৪ টে একক কোষের ক্ষেত্রে সাধারণ আসছে। তাহলে কোণাটার অবদান কত হবে? প্রান্তকেন্দ্রে যে কোণাটা থাকছে ৪ টে একক কোষের ক্ষেত্রে সাধারণ অর্থাৎ একটা একক কোষে ওর ১/৪ অংশ করে ঢুকে আছে। তাহলে একেকটা একক কোষে ওর অবদান হচ্ছে ১/৪ অংশ। আশা করি বোঝা গেছে ব্যাপারটা তোমাদের। যেহেতু পজিশনগুলোতে তোমরা কোণার অবদানগুলো খুব সহজেই বুঝতে পারলে, সুতরাং এরপরে যেকোনো একক কোষে কোণা সংখ্যা নির্ণয়টা তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। একদম জলের মতো সহজ হয়ে যাবে। প্রথমেই আমরা বের করব সরল ঘনকাকার একক কোষের কোণা সংখ্যা, টোটাল কোণা সংখ্যা। তাহলে দেখো এখানে আমরা ৮ টা কোণা দেখতে পাচ্ছি। তার মানে ওর যে ৮ টা কোণা আছে এমন নয় কিন্তু। কারণ একেকটা কোণার পুরো অংশটা কিন্তু একক কোষের মধ্যে নেই। তাহলে আমাদের দেখতে হবে যে টোটাল কতটা অংশ মানে টোটাল কত অংশ কোণা একক কোষটার মধ্যে আছে। তাহলে দেখো সরল ঘনকাকার একক কোষে আমরা কি জানি যে প্রত্যেকটা কৌণিক বিন্দুতে একটা করে কোণা থাকে। এখন টোটাল কৌণিক বিন্দুর সংখ্যা কতগুলো? ৮ টা কৌণিক বিন্দু থাকে এবং একেকটা কৌণিক বিন্দুতে যে কোণাগুলো আছে তাদের অবদান কত? ১/৮ অংশ করে। তাহলে ৮ টা কৌণিক বিন্দু এবং একেকটা কৌণিক বিন্দুতে ১/৮ অংশ কোণা ওর মধ্যে ঢুকে আছে। তার মানে টোটাল কত অংশ কোণা ওর মধ্যে ঢুকে আছে? ৮ × ১/৮ তার মানে ১ টা। ১ টা কোণার সমান। তার মানে সরল ঘনকাকার একক কোষের কোণা সংখ্যা আসছে ১ টি। অর্থাৎ দেখো ৮ টা আমরা সংখ্যায় দেখতে পেলেও ওর ১/৮ অংশ, একেকটা কোণার ১/৮ অংশ ওই ঘনকাকার যে কিউবিক সিস্টেমটা আমরা যেটা দেখতে পাচ্ছি তার মধ্যে ১/৮ অংশ ঢুকে আছে প্রত্যেকটা কোণার। তাহলে এখান থেকে ১/৮, এখান থেকে ১/৮, এখান থেকে ১/৮ প্রত্যেকটা জায়গা থেকে ১/৮, ১/৮, ১/৮ করে নিয়ে যদি একসাথে করো তাহলে কটা কোণা হবে? যদি ৮ টা জায়গার থেকে ১/৮ করে নাও তাহলে কতগুলো কোণা হবে? একটা কোণা হবে। একটা কোণার সমান হবে। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় যতটুকু কোণা ঢুকে আছে সেগুলো সব যদি মেশাও তাহলে একটা কোণার সমান হচ্ছে। অর্থাৎ তোমার সরল ঘনকাকার একক কোষে কোণা সংখ্যা দাঁড়ালো ১ টি। এরপরে আমরা বের করব দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে কোণা সংখ্যা। অর্থাৎ দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে কিরকম পজিশনে কোণাগুলো থাকে? প্রত্যেকটা কৌণিক বিন্দুতে অর্থাৎ ৮ টা কৌণিক বিন্দুতে একটা করে কোণা থাকে এবং কোষদেহের অভ্যন্তরে একদম কেন্দ্রে একটা কোণা থাকে। তাহলে টোটাল কোণার সংখ্যা কতগুলো আসবে আমরা দেখব। অর্থাৎ কত অংশ কোণা থাকছে। তাহলে দেখো কৌণিক বিন্দুতে যে ৮ টা কোণা আছে তাহলে ৮ টা কোণার ১/৮ অংশ করে ঢুকে আছে তাহলে মানে ৮ × ১/৮। আচ্ছা আর কোষদেহের কেন্দ্রে যে কোণাটা রয়েছে এটা তো পুরো ওই কিউবিক সিস্টেমটা অর্থাৎ একক কোষটার একেবারে ভিতরে আছে অর্থাৎ একক কোষটার নিজস্ব প্রপার্টি একটু আগেই তো বললাম। তার মানে এটা পুরো কোণাটাই ওই একক কোষের মধ্যেই আছে। তার মানে কি এর অবদানটা তো ১ অংশ অলরেডি আমরা দেখে নিয়েছি। তাহলে টোটাল যে কোণা সংখ্যা দাঁড়াচ্ছে ৮ × ১/৮ মানে ১ + ১ অর্থাৎ ২। টোটাল ২ টো কোণার সমান দাঁড়াচ্ছে। অর্থাৎ দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে কোণা সংখ্যা হচ্ছে ২। এগুলো কিন্তু ভালো করে রাখবে এবং পারো তো লাস্টে মানে প্র্যাকটিস করে এমন করবে যেন এগুলো মনে থেকে যায়। কারণ অনেক সময় শর্ট কোয়েশ্চেন আসে তোমাদের। হয়তো ডাইরেক্ট জিজ্ঞেস করল যে দেহকেন্দ্রিক একক কোষে কোণা সংখ্যা কত? সেখানে ১, ২, ৪, ৫ যা হোক একটা দেয়া থাকলো। ৪ টে অপশন দেয়া থাকলো তার মধ্যে তোমাদের চুজ করতে হবে। তাহলে এরকম বের করেও তোমরা করে দিতে পারো। আর এগুলো যদি বেশি প্র্যাকটিস করে রাখো তাহলে কি হবে দেখেই তোমরা বলে দিতে পারবে যে কটা আসবে। আল্টিমেট পড়তে তোমাদের সেই জায়গাটা অবশ্য অটোমেটিক চলে আসবে যে তোমরা দেখেই বলে দিতে পারবে যে এর কোণা সংখ্যা কতগুলো। এখনো আমাদের ২ টো টাইপ রয়েছে যেটা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ আর প্রান্তকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। এই দুটোই আমরা দেখে নেব। যদিও ঘনকাকার সিস্টেমে তোমার প্রান্তকেন্দ্রিক একক কোষের সেরকম অস্তিত্ব নেই। কিন্তু আমরা যেহেতু শিখে গেছি নিয়ম সব তাহলে সবগুলোই বের করে একবার দেখে নেব। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের মধ্যে কোণাগুলো এইভাবে থাকে অর্থাৎ প্রত্যেকটা কৌণিক বিন্দুতে একটা করে কোণা থাকে আর প্রত্যেকটা পৃষ্ঠতলের কেন্দ্রে একটা করে কোণা থাকে। এটা আমরা অলরেডি আগের দিনই জেনেছি। তাহলে সব কোণাগুলো মিলিয়ে মোট কোণা সংখ্যা কত দাঁড়াচ্ছে একটু দেখে নিই।
তাহলে কৌণিক বিন্দু মানে 8টা কৌণিক বিন্দুতে 8 ইন্টু 1 এর 8 অলরেডি এটা আমরা দুবার করে ফেলেছি, সুতরাং জানি। আচ্ছা, কৌণিক বিন্দুগুলোর জন্য এটা হলো। আর পৃষ্ঠকেন্দ্রে যেগুলো থাকে তাদের অবদানটা একবার ভাবো, আগেই আমরা দেখেছি কিন্তু পৃষ্ঠকেন্দ্রে যে কোণাটা থাকছে তার অবদান হচ্ছে হাফ অংশ। দুটো একক কোষের ক্ষেত্রে এটা দুটো একক কোষের ক্ষেত্রে সাধারণ হবে, সুতরাং একটা একক কোষে হাফ অংশ থাকছে। তাহলে কতগুলো টোটাল পৃষ্ঠ থাকে সেটাও আমাদের দেখতে হবে। 4টে দেখো দেওয়াল রয়েছে, আর উপরের ছাদটা আর নিচের মেঝেটা, বাড়ির সাথেও কল্পনা করতে পারো এটাকে। তাহলে মোট ছোটা পৃষ্ঠতল রয়েছে। তাহলে ছোটা পৃষ্ঠতলে প্রত্যেকটাতে হাফ অংশ করে ঢুকে আছে একক কোষের মধ্যে। তাহলে টোটাল এটা কত আসছে? 1 প্লাস এটা আসছে 3, তার মানে টোটাল কোণা সংখ্যা হচ্ছে 4টি। তাই তো? এটাই দাঁড়াচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে কোণা সংখ্যা 4টা। নেক্সট আমরা দেখে নেব প্রান্তকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। প্রান্তকেন্দ্রিকের ক্ষেত্রে কোণাগুলো কীরকমভাবে থাকে? প্রত্যেকটা কৌণিক বিন্দুগুলোতে একটা করে কোণা থাকে, আর বিপরীত যে সমান্তরাল পৃষ্ঠতল রয়েছে যে কোনো দুটো পৃষ্ঠতলের মধ্যবিন্দুতে একটা করে কোণা থাকে। অর্থাৎ অনেকটাই এরকম। তোমরা এই উপরের নিচের পৃষ্ঠতলটা নিতে পারো বা পাশাপাশি পৃষ্ঠতলগুলোও নিতে পারো, কিন্তু বিপরীত সমান্তরাল দুটো পৃষ্ঠতল। তাহলে এখানে কোণা সংখ্যা কত আসবে? কৌণিক বিন্দু 8টা আছে, 8 ইন্টু 1 এর 8। আচ্ছা, পৃষ্ঠতল এখানে দুটো পৃষ্ঠতলে কোণা রয়েছে, তার মানে 2 ইন্টু ওদের অবদান হচ্ছে হাফ করে পৃষ্ঠতলে যারা থাকে। তাহলে টোটাল কত আসছে? এটা 1 প্লাস 1, তার মানে 2। টোটাল আসছে কোণা সংখ্যা 2টি আমরা বলতে পারি। তাহলে দেখো এই কোণা সংখ্যাগুলো আশা করি বোঝা গেল প্রত্যেকটা একক কোষের। প্রথমে সরল ঘনকাকার একক কোষে দেখেছিলাম কোণা সংখ্যা হচ্ছে 1টা। তারপরে তোমার দেহকেন্দ্রিক একক কোষে কোণা সংখ্যা ছিল 2টো। আচ্ছা, প্রান্তকেন্দ্রিকটাও 2টো। শুধুমাত্র এই পৃষ্ঠকেন্দ্রিকটাতে 4টা আসছে। তোমাদের বইগুলোতে দেখবে এই প্রান্তকেন্দ্রিক ঘনকাকার একক কোষটা নাও দেয়া থাকতে পারে। তার কারণ হচ্ছে ঘনকাকার সিস্টেমের মধ্যে প্রান্তকেন্দ্রিক একক কোষের বাস্তবে কোনো অস্তিত্ব নেই। কিন্তু আমরা এখানে বের করে নিলাম, তাহলে ক্যালকুলেশনটা কতটা ভালো শিখেছি সেটা একটু প্র্যাকটিসও হয়ে গেল। তোমরা দেখবে যে কোনো একক কোষের কোণা সংখ্যা খুব সহজেই নির্ণয় করে দিতে পারবে। এরপর এই কোণা সংখ্যার সাথে সম্পর্কিত যে গাণিতিক বিষয়টা আছে সেটাও চলো একটু দেখে নেওয়া যাক। এটার জন্য তোমাদেরকে প্রথমেই একটা বিষয় বলে রাখি যে একক কোষের যেটা কোণা সংখ্যা হবে আর যৌগের যেটা সংকেত হবে সেই দুটো কিন্তু পুরোপুরি সঙ্গতিপূর্ণ। মানে দুটোর মধ্যে প্রচুর মিল থাকবে, একদম পুরোপুরি মিল থাকবে। কীরকম মিল থাকবে? ধরো একটা কেলাসাকার যৌগ যার সংকেত দেওয়া আছে এক্স ওয়াই, অর্থাৎ এক্স পরমাণু একটা, ওয়াই পরমাণু একটা, এরকমভাবে যৌগের সংকেতটা করা হয়েছে। এটা যৌগের সংকেতটা। তাহলে ওই যৌগটার একক কোষের মধ্যে দেখবে কোণা সংখ্যার যে অনুপাতটা, অর্থাৎ x:y, এটা একক কোষটার মধ্যে কোণা সংখ্যার অনুপাত সেটাও দেখবে 1:1 আসছে। অর্থাৎ একটা x থাকলে একটা y থাকবে। ঠিক একই রকমভাবে কোনো একক কোষের মধ্যে এরকম ধরো ছোট একটা একক কোষ আমি এঁকেই দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। কোনো একটা একক কোষ ধরো, এই একক কোষের মধ্যে এ কোণা আর বি কোণা, এই দু রকমের কোণা ধরো রয়েছে, এবং এই কোণাগুলোর অনুপাত ধরো দেয়া আছে 1:3। তাহলে দেখবে এই যে একক কোষটা, এটা যে কেলাসের একক কোষ, যে যৌগের একক কোষ, সেই যৌগটার সংকেত আসবে AB3, অর্থাৎ এ একটা আর বি 3টে, এইরকমই সংকেতটাও আসবে। অর্থাৎ সংকেত আর কোণা সংখ্যার অনুপাত এই দুটো পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। এটার উপর বেস করেই তোমাদের ছোট ছোট মজার কিছু অঙ্ক দেয়া থাকে, যেগুলো করতে খুব সহজ লাগবে তোমাদের। অনেক সময় এমন হবে যে অঙ্কটা দেখেই তোমরা বলে দিবে এর উত্তরটা কত আছে, কিন্তু পরীক্ষার সময় যদি পড়ে তাহলে অঙ্কটা একটু কষে দেখিয়ে দিবে। কারণ যদি সরাসরি উত্তরটা লিখে দাও তাহলে যিনি এক্সামিনার থাকবেন তিনি হয়তো ভাবতে পারেন যে কারো দেখে হয়তো অ্যান্সারটা কপি করে নিয়েছে। তাহলে যতই তোমরা উত্তরটা কোশ্চেন দেখেই বুঝতে পারো, তা সত্ত্বেও কিন্তু একটু অঙ্কটা করে দেখিয়ে দিবে। তাহলে দেখো এখানে একটা আমি উদাহরণ নিয়েছি, গাণিতিক প্রশ্ন নিয়েছি, এটা একটু শর্টে লিখে দিয়েছি। ধরো দেওয়া আছে, তোমার বলে দিচ্ছি একটু। যৌগে এক্স প্লাস আর ওয়াই মাইনাস দুই ধরনের আয়ন রয়েছে, এবং একক কোষের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্স প্লাস আয়নগুলো সব কৌণিক বিন্দুগুলোতে অবস্থান করছে ওই যৌগটার একক কোষে, আর ওয়াই মাইনাস আয়নগুলো দেহকেন্দ্রে অবস্থান করছে। তাহলে বলছি যৌগটির সংকেত কি হবে? এই ধরনের কোশ্চেন আসতে পারে, একটু ভেবে দেখো তো কীরকমভাবে করবে। যাই হোক, এই প্রথম করছো তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো। তাহলে এক্স প্লাস আয়নগুলো কৌণিক বিন্দুতে থাকে, এক্স প্লাসগুলো কৌণিক বিন্দুতে থাকে, মানে এর সংখ্যা কতগুলো হবে? আমরা লিখতে পারি একটি একক কোষে এক্স প্লাস আয়নের সংখ্যা, এক্স প্লাসগুলো শুধু কৌণিক বিন্দুতে থাকে, কৌণিক বিন্দু মানে 8টা আছে, এবং তাদের অবদান কত আসবে? 1-এর 8 করে, অর্থাৎ টোটাল 1টা আসছে। একটা একক কোষে এক্স প্লাস আয়ন হচ্ছে সংখ্যা 1টা। একই রকমভাবে ওয়াই মাইনাস আয়নের সংখ্যাও আমরা বের করব।
ওয়াই মাইনাস আয়ন কোথায় থাকে? দেহকেন্দ্রে আছে বলছে। একক কোষটার দেহকেন্দ্রে। দেহকেন্দ্রে মানে ভিতরে ঢুকে আছে। অর্থাৎ পুরো একক কোষটার ওর নিজস্ব প্রপার্টি। তার মানে ওয়াই মাইনাস আয়নের সংখ্যা হবে ১ টি। তাহলে এখানে x:y যে আয়নের সংখ্যার অনুপাত যদি আমরা দেখি, এটা লিখবে, আমি এখানে যদিও লিখছি না, এটা লিখে দেবে পুরো যে x প্লাস এবং y মাইনাস আয়নের সংখ্যার অনুপাত সমান আসবে কত? এর একটা ওর একটা 1:1। তার মানে এর সংকেত কি দাঁড়াবে? সংকেত হবে এক্স ওয়াই। আশা করি বোঝা গেছে ব্যাপারটা। খুব সহজ জিনিস। এই প্রথম করছো, একটু জাস্ট বুঝে নেবে। দরকার হলে ভিডিওটা পজ করে একটু ভালো করে দেখে নেবে। আর তোমাদের বইয়েও দেখবে এগুলো উদাহরণ হিসেবে করে দেয়া আছে। আমি এইগুলোই দেখাচ্ছি, তার কারণ হচ্ছে তোমরা যাতে বই থেকেও একটু ব্যাকআপ হিসাবে নিতে পারো ব্যাপারটা। সেকেন্ড আরেকটা উদাহরণ নিচ্ছি। এটা হচ্ছে আগেরটা যেমন আয়ন ছিল, এটা পরমাণু দেয়া আছে। বিষয়টা একই। যৌগে A পরমাণু কৌণিক বিন্দুগুলোতে আছে আর B পরমাণু হচ্ছে পৃষ্ঠকেন্দ্র যতগুলো আছে সেই পৃষ্ঠকেন্দ্রগুলোতে রয়েছে। তাহলে যৌগটির সংকেত কি হবে? তাহলে এটাও সেই আগের মতো A পরমাণুর সংখ্যা বের করবে, B পরমাণুর সংখ্যা বের করবে, দিয়ে অনুপাত করে দেবে, তাহলেই দেখবে চলে আসবে। তাহলে এক্ষেত্রেও আমরা বের করব একটি একক কোষে A পরমাণুগুলো দেখো কৌণিক বিন্দুগুলোতে রয়েছে, অর্থাৎ কণার সংখ্যা কত আসবে? 8টা কৌণিক বিন্দু আছে। তার মানে 8 × 1 এর 8, তার মানে হচ্ছে 1টি, তাই তো? আচ্ছা, A পরমাণুর সংখ্যা এলো। একই রকমভাবে B পরমাণুর সংখ্যা কতগুলো আসবে? পৃষ্ঠকেন্দ্রগুলোতে সবগুলোতে রয়েছে, অর্থাৎ ছোটা পৃষ্ঠতল আছে আমরা জানি, অলরেডি দেখে নিয়েছি। তাহলে 6 এদের অবদান কত? 1 এর 2 করে। তাহলে B পরমাণুর সংখ্যা কত আসবে? 3টি। অর্থাৎ A আর B পরমাণুর সংখ্যার যদি আমরা অনুপাত করি তাহলে দাঁড়াচ্ছে 1:3। তার মানে এর সংকেত কি হবে? সংকেত আসবে AB3। আশা করি আজকের বিষয়টাও অন্য দিনের মতোই খুব সহজভাবে বুঝতে পেরেছো। এই জায়গাটা কিন্তু নরমালি বেশিরভাগ স্টুডেন্টেরই খুব জটিল লাগে। যারা খুব ভালো স্টুডেন্ট তারা হয়তো অনেক পরিশ্রম করে জায়গাটা একবার উদ্ধার করে নিতে পারলে তাদের পক্ষে ঠিক আছে। আর বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু বুঝতে পারে না। আর তোমাদের কীরকম লাগলো একটু কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। আশা করি খুব সহজই লেগেছে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।